হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব জি একাডেমি। আমি আতিকুর অন্যান্য দিনের মতো আজকেও রিসার্চ অ্যাপটিটিউডের একটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা আলোচনা করব এই স্যাম্পলিংগুলো কি, কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে আমরা ইউজ করি বা অ্যাপ্লাই করে থাকি এর বিশদে জানব, এবং তা একটি প্র্যাকটিক্যালি ডায়াগ্রামের সাহায্যে এবং কিছু বাস্তব উদাহরণের সাহায্যে অতি সহজে আমি আলোচনা করে দেব, যাতে তোমাদের আর কোনোদিনও ভুল না হয়। এ প্রসঙ্গে আমি বলে রাখি, এই স্যাম্পলিংয়ের যে ইয়েলো কালার টাইপসগুলো রয়েছে সেই সমস্ত স্যাম্পলিং আজকে ডিসকাস করব। রেড কালার যে স্যাম্পলিং দেখতে পাচ্ছ সেগুলো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি এবং যেটি আপলোড করা হয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এটি পেয়ে যাবে। এবার আমি জেনে নেব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে প্রধানত দুটি বিষয়কে মাথায় রাখতে হবে। নাম্বার 1, ইচ অ্যান্ড এভরি আইটেম ইন দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স, অর্থাৎ যেখান থেকে স্যাম্পল কালেকশন করা হবে সেই পপুলেশনের মধ্যে প্রত্যেকেরই সমান চান্স রয়েছে স্যাম্পল হিসাবে অ্যাডিশন হওয়ার জন্য। নাম্বার 1 গেল। নাম্বার 2 বলছে যে হোমোজেনিটি একটা বৈশিষ্ট্য থাকতে হবে। এই দুটো হচ্ছে মেন বৈশিষ্ট্য। আরও এর প্রসঙ্গে বলি যে এই স্যাম্পলিংটি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এবং মোস্ট ইউজেবল, অর্থাৎ এই স্যাম্পলটি অনেক সময় বেশি ইউজ করা হয়ে থাকে এবং এটি অনেক বেশি সহজ। উদাহরণ হিসেবে যদি বলতে চাই, লটারি মেথড। এই লটারি মেথড কোশ্চেনটি মাঝে মাঝে ইউজিসি নেট এবং এনটিএ নেটে এসেছে। এর কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 বলছে যে এন্টায়ার পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পল ইজ টেকেন ইজ হোমোজেনিয়াস। প্রথম শর্ত বলছে আমি যে পপুলেশন থেকে স্যাম্পলটা নেব সেই পপুলেশনের বৈশিষ্ট্য যেন কি হবে, হোমোজেনিয়াস থাকবে, অর্থাৎ সমধর্মী বৈশিষ্ট্য বজায় থাকবে। নাম্বার 2 বলছে যে বি ক্লিয়ার অ্যাবাউট কি প্রপার রিপ্রেজেন্টেশন অ্যান্ড জেনারেলাইজেশন, অর্থাৎ যথাযথ প্রতিনিধিত্ব ও সাধারণীকরণ। আমি যেখান থেকে স্যাম্পল কালেক্ট করলাম, আমি যে উদ্দেশ্য নিয়ে স্যাম্পল কালেক্ট করলাম, দেখা গেল রেজাল্টে গিয়ে দেখছি তা পুরো উল্টো, অর্থাৎ আমি যেটা প্রেজেন্ট করতে চেয়েছিলাম সেটা আসলো না ফল। সাপোজ আমি কোভিড-19 আমি দেখতে চাইছি যে কোভিড-19 নিয়ে আমি আলোচনা করছি এবং আমার অবজেক্টিভ কোভিড-19 নিয়ে। রেজাল্ট গিয়ে দেখছি আমি যে কোভিড-19 জ্বর হয়, ডেঙ্গিতেও জ্বর হয়। আমি রেজাল্টে গিয়ে ম্যাক্সিমাম দেখছি ডেঙ্গি পেশেন্ট চলে এসছে, ডেঙ্গির স্যাম্পল চলে এসছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে বিষয়টি। নাম্বার 3 বলছে ইফ এভরি মেম্বার অফ দ্য লার্জ পপুলেশন ইজ অ্যান ইকুয়াল চান্স অফ গেটিং সিলেক্টেড ফেয়ারলি অ্যান্ড আনবায়াসড। মানে বলছে যে আমি যখন স্যাম্পল কালেক্ট করব সেটা যেন আনবায়াসড হয় এবং সেটা যেন কি হয়, ফেয়ারলি হয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে একটি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, যেখানে তোমরা বুঝতে পারবে কিভাবে সিম্পল র্যান্ডম স্যাম্পল কালেক্ট করা হয়, যেটি তোমাদের মনে রাখার জন্য খুবই সহজ সরল হতে পারে। তার আগে আমি দেখে নেব যে কেন এই স্যাম্পলিংটি কি বলে সিম্পল বলা হয় কেন। কারণ কি, এখানে যে স্যাম্পলটা কালেক্ট করা হচ্ছে পপুলেশন থেকে সেটা সব থেকে সহজতম পদ্ধতি, কোনো মেথড নেই, এখানে কোনো স্টাটা নেই, কোনো সিস্টেম নেই, জাস্ট নর্মালি কালেক্ট করা হচ্ছে, সেই জন্য এটা সিম্পল বলা হয়। আরেকটি সবথেকে বড় ড্রব্যাক আছে কি, যে এটা লার্জ পপুলেশনে যখন কাজ করবে তখন গ্রেটার টাইম নেবে, গ্রেটার কস্ট হবে এবং এটা বায়াস হওয়ার চান্স থাকে অনেক সময়। এবার আমি চলে আসি যে কিভাবে এটি কালেকশন করা হয়। প্রথমে আমি বলেছিলাম এই ভিডিওর আগের ভিডিওতে যে আমি 4টে ফ্যামিলিকে নিয়েছিলাম, 4টে ফ্যামিলি মেম্বারের 3 জন করে নিয়েছিলাম। টোটাল 12% ছিল আমার এখানে। যে 12% রয়েছে সেই পার্সন থেকে আমি স্যাম্পল কালেক্ট করব। উদাহরণ হিসাবে ধরে নাও আমার 12 জন থেকে আমি 4 জনকে নেব, তো র্যান্ডমলি আমি 4 জনকে আমি উঠিয়ে নিলাম। যেমনটি আমি এখানে তোমাদের দেখিয়েছি যে র্যান্ডম স্যাম্পলিংয়ে কিভাবে এখানে 4টাকে আমি নিয়ে নিয়েছি। তুমি যদি মনে করো, এটা মনে রাখার জন্য এখানে যদি 1 থেকে শুরু করো, যে আমার এটা 1, এটা 2, এটা 3, 4, এখানে গিয়ে 12 হবে রাউন্ড। তাহলে এই নাম্বারগুলো দেওয়ার পর যদি আমি এই যে একটা ধরে নাও যে আমরা ছোটবেলায় দেখেছি লটারি, সে লটারি মেথড এখানে আমাকে 12টা আমি কি করলাম, একটা কাগজে দিয়ে বা বলে লিখে দিয়ে দিলাম। এই বল থেকে আমি র্যান্ডমলি 4 জনকে আমি সিলেক্ট করলাম। যে 4 জনকে এখানে সিলেক্ট করা হয়েছে সেটা এসেছে 1, 4, 7, 12। দেখতে পাও এখানে
যে আমার কত এসে 1, তারপর এসে 4 এবং কত 7 এবং 12। এই যে প্রসেসটা, এই প্রসেসকে বলা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এবার আমরা দেখে নিই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এই শব্দটি উচ্চারণ করলে আমরা একটা টার্ম পাই স্ট্র্যাটিফাইড, অর্থাৎ স্ট্রাটা। একটা গ্রুপ অফ পপুলেশনকে স্ট্রাটা করে যে স্যাম্পল র্যান্ডমলি কালেক্ট করে থাকি তাকেই বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এই স্যাম্পলিং এর ক্ষেত্রে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করবো অর্থাৎ এন্টায়ার পপুলেশনের মধ্যে যখন হোমোজেনিটি ক্রাইটেরিয়া না থাকে, অর্থাৎ হোমোজেনিয়াস বৈশিষ্ট্য না থাকে, অর্থাৎ সেই যে পপুলেশনটি রয়েছে যেখান থেকে আমি স্যাম্পল নেব সেখানে যদি ডিসিমিলার বৈশিষ্ট্য থাকে বা তাদের মধ্যে যদি হেটেরোজেনিয়াস বৈশিষ্ট্য থাকে, তবেই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, এন্টায়ার পপুলেশনকে কতগুলো পার্টে আমরা ভাগ করে নিই। সেটা কিভাবে করি, কিছু বৈশিষ্ট্যের উপরে। যে পপুলেশন থেকে আমরা করব স্যাম্পলটা নেব, সেই পপুলেশনের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর বেস করে, কোনো একটা ক্রাইটেরিয়া বা কোনো একটা প্যারামিটার উপর বেস করে আমরা, কোনো একটা অ্যাট্রিবিউটের উপর বেস করে আমরা কতগুলো পার্টে ভাগ করে নিই এবং সেই পার্টগুলো থেকে কয়েকটাকে আমরা তুলে নিই। সেই পার্ট থেকে কয়েকজনকে আমরা যে তুলে নিই র্যান্ডমলি, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম একটা গ্রুপ অফ পপুলেশন থাকছে, সেখান থেকে একটা বেসড ওয়ান কি করছে, একটা অ্যাট্রিবিউট থেকে আমরা কি করছি, কতগুলো পার্টে ভাগ করে নিচ্ছি। তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল পার্ট অনেক বেশি হোমোজেনিয়াস হচ্ছে এবং এর থেকে যে আমি র্যান্ডমলি সিলেক্ট করছি স্যাম্পলটা, এই স্যাম্পলগুলো হচ্ছে আমার হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, স্টার্ট করে যেটা স্যাম্পল কালেক্ট করছি। এবার বলা হচ্ছে কোন কোন সময় এটি অ্যাপ্লিকেবল। বলছে হোয়েন দ্য পপুলেশন ভ্যারাইজ ওয়াইডলি, অর্থাৎ যখন পপুলেশনের মধ্যে ভ্যারিয়েশন অনেক বেশি থাকবে তখন এটা আমাদের হেল্প করবে এই স্যাম্পলিংটি আমাদের কাজে লাগানোর জন্য। দ্বিতীয় বলছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ইজ ইউজড টু হাইলাইট ডিফারেন্স বিটুইন গ্রুপ ইন এ পপুলেশন, অর্থাৎ একটা গ্রুপ অফ পপুলেশনের মধ্যে আমরা কি করবো, যখন ডিফারেন্স জানতে চাইবো একটা গ্রুপে আরেকটা গ্রুপে, তখন এটা আমরা অ্যাপ্লাই করবো। আরেকটা বিষয় বলা হচ্ছে যে পপুলেশন ইজ হেটেরোজেনিয়াস, অর্থাৎ যখন পপুলেশনটা গ্রুপ অফ পপুলেশন কিভাবে হেটেরোজেনিয়াস থাকবে, ডিসিমিলার থাকবে, তখন আমরা এই ধরনের স্যাম্পলটা ইউজ করব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছি, যেখানে তোমরা দেখতে পাবে, খুব সহজেই বুঝতে পেরে যাবে। দেখো এখানে আমি সিলেকশন করেছি যে টোটাল, আমি প্রথমেই আলোচনা করেছিলাম 12%কে নিয়েছি। এবার ধরে নাও যে 12%-এর মধ্যে থেকে তুমি যদি এখন কোভিড ভ্যাকসিনের ইফেক্ট কতটা কোন যে জানতে চাও, তাহলে তোমাকে কি র্যান্ডমলি যে চারটা নিয়ে সেটা নিলে হবে কি, র্যান্ডমলি যেটা আমি আগে নিয়েছিলাম নিশ্চয় হবে না। কারণ কি, ওখানে যে আমি নিয়েছিলাম র্যান্ডমলি, সেখানে আমি কটা কালেক্ট করেছিলাম, 4 জনকে। সেটা কিভাবে হয়েছিল, 1 নিয়েছিলাম, 4 নিয়েছিলাম, 7 and 12। তাহলে এখানে দেখো যে ওল্ড এজের 2 জন হচ্ছে, আর ইয়ং থেকে 1 জন, আর টিন থেকে 1 জন, তাহলে 50% চলে আসছে ওল্ড থেকে। তাহলে এটা বায়াস চলে আসতে পারে, সেই বায়াসনেস কমানোর জন্য আমরা স্ট্র্যাটিফাইড ইউজ করছি, যেখানে আমরা এই 12%কে বেসড অন এজের উপর ভাগ করে কয়েকটা পার্টে ভাগ করলাম। আমি 3টে পার্টে ভাগ করলাম। ফার্স্ট হচ্ছে কি ওল্ড এজ, আমি নিয়ে চলে আসলাম 4 জনকে, যে কজন ওল্ড হলো। এবার চলে আসলো আমার ইয়ং এজ, অ্যান্ড লাস্টলি আমার আসবে সেটা হচ্ছে টিন এজ। এই 3টে এজ থেকে আমি কোভিড ভ্যাকসিনের ইফেক্ট কতটা হলো জানার জন্য আমি 3 জনকে আমি বেছে নিলাম। এইভাবে তুমি যে স্যাম্পলটা কালেক্ট করবে সেই স্যাম্পলকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। উদাহরণ হিসেবে আরো যদি বলি আমি, কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা হতে পারে, কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে, কোন কোন বৈশিষ্ট্যের উপর বেস করে ইউজ করবে, যখন এজ, সোশিও ইকোনমিক ডিভিশন, ন্যাশনালিটি, রিলিজিয়ান, এডুকেশনাল অ্যাচিভমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। যারা এখনো বুঝতে পারেনি, আরো সহজভাবে যদি বলি, যে তুমি ধরো পার্কে যারা ভিজিট করে বা পার্কে যারা যায় সকাল সন্ধ্যা যারা দৌড়াদৌড়ি করে, তোমার মনে কোশ্চিন জাগলো যে যারা পার্কে যাচ্ছে তারা কোন গ্রুপ অফ পিপুল বা কোন এজ গ্রুপ অফ পিপুল এবং তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কেমন। তখন তোমাকে একটা সার্ভে করতে হবে এবং তারপরে কি হতো, তোমাকে স্টার্ট করে নিতে হবে এজ থেকে। তাহলে তুমি এজ পেয়ে যাবে কোন এজে কতজন যাচ্ছে, তার সাথে তুমি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কেমন হয় সেটাও তুমি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি করে ইকোনমিক বেসে লোয়ার, হাই অ্যান্ড মিডিয়াম 3টে পার্টে ভাগ করে নিয়ে তুমি স্যাম্পল কাট করলো, সেটারও তুমি পারফেক্ট আনসার পেয়ে যাবে। এইভাবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করা হয়। আজকের আলোচনার প্রসঙ্গে এই বিষয়টি না বললে নয়, যে বুকসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা বই ইউজিসি নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা 100% মার্কস পেতে চাও। কিন্তু এতগুলো বুকস ফলো করার তোমাদের সময় নেই, তাই আমি এই সমস্ত বুকস থেকে নোটস কালেক্ট করে পিডিএফ আকারে আমি আমার গ্রুপে প্রোভাইড করে থাকি এবং ভিডিও আপলোডে একদিন পরেই সেটি পাওয়া যায়। যদি তোমরা এগুলো পেতে চাও অবশ্যই আমার গ্রুপে জয়েন হও এবং রেগুলারলি আমার ভিডিওগুলো দেখতে থাকো।
যেখানে অথেন্টিক ভাবে আমি নোটস প্রোভাইড করে থাকি। তার সাথে আরেকটি কথা বলে রাখি, শুধুমাত্র বুকস ফলো করি না, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসেছে সমস্ত কোশ্চেনকে খুঁটিয়ে দেখে যে কোশ্চেনগুলো খুবই এমার্জিং, যে সমস্ত টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট এক্সপেক্টেড, সেই সমস্ত টপিকগুলো আমি ডিসকাস করে থাকি। সুতরাং তোমরা এই চ্যানেলটিকে ফলো করবে রেগুলারলি এবং সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই কোশ্চেনগুলো আমি এন্ড অফ দ্য স্লাইডে অ্যাড করেছি এবং তার ট্রিক্সও দিয়েছি কিভাবে সহজে আনসার করা যায়। এতক্ষণ আমরা ডিসকাস করলাম প্রবাবিলিটি। এবার আমি চলে আসি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং উচ্চারণ করলেই একটা অর্থ উঠে আসে, নন প্রবাবিলিটি। অর্থাৎ এখানে যে স্যাম্পল কালেক্ট করা হয় যে পপুলেশন থেকে, এখানে প্রত্যেকের অ্যাডিশন হওয়ার চান্স থাকে না। বোঝা গেল? এবার চলে আসি মেন পয়েন্টে, যে ইট ইজ এ স্যাম্পল টেকনিক। এটা এমন এক ধরনের টেকনিক যেখানে রিসার্চাররা স্যাম্পল কালেক্ট করে বেসড অন হিজ সাবজেক্টিভ জাজমেন্ট। এবার কোশ্চেন হচ্ছে সাবজেক্টিভ জাজমেন্টটা কি? হ্যাঁ, এবার আমি চলে আসি সাবজেক্টিভ জাজমেন্টটা কি। এই প্রসঙ্গে জানতে গেলে আমাদের চলে যেতে হবে প্রবাবিলিটিতে। প্রবাবিলিটি স্যাম্পলিং জেনেছিলাম যে এটি একটি অবজেক্টিভ জাজমেন্ট। তো দুটোর মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য রয়েছে, যে সাবজেক্টিভ যে জাজমেন্ট রয়েছে সেটি হচ্ছে একটা ফিলিংস টাইপের, আর অবজেক্টিভ যে জাজমেন্ট সেটা হচ্ছে ফ্যাক্ট। উদাহরণ কি? সাপোজ ধরে নাও ইট ইজ রেইনিং। এই যে রেইনিং, বৃষ্টি হচ্ছে, এটা ফ্যাক্ট। যখন কি হচ্ছে নন প্রবাবিলিটি চলে আসে তখন কি হচ্ছে, এটা ফিলিংস থেকে আমি এটাকে ভালোবাসি, অর্থাৎ আমি চয়েস করে নিচ্ছি। এই যে চয়েসটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার চলে আসি পরের পয়েন্টে, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং ডিজাইন ডু নট ফলো দ্য থিওরি অফ প্রবাবিলিটি। তারপরে বলছে যে এই ধরনের স্যাম্পল ডিজাইন ইউজ করা হয় নাম্বার অফ এলিমেন্ট ইন এ পপুলেশন ইজ আইদার আননোন অর ক্যান বি ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইড। আমি যখন স্যাম্পল কালেক্ট করছি, যে পপুলেশনগুলো রয়েছে যেখান থেকে নিচ্ছি, তারা আমার কিন্তু জানা নয় বা আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি জানি না। এই স্যাম্পলটা আরো বিভিন্ন নামে পরিচিত হতে পারে। সেটি হতে পারে পারপাসিভ, সেটি হতে পারে স্নোবল, সেটি হতে পারে কোয়াটা। এই প্রসঙ্গে আরো কয়েকটা কথা না বললেই নয়। বলছে এই যে স্যাম্পলিংটা যখন আমরা কালেক্ট করছি, যে নট এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ ইকুয়াল চান্স। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা পপুলেশন কিন্তু সমান চান্স থাকছে না ইনক্লুড হওয়ার জন্য স্যাম্পলিং এ। তার সাথে কি বলা হচ্ছে, এই স্যাম্পলিংটা কালেক্ট যখন করা হচ্ছে, এই প্রসেসটা কালেকশনের সময় পুরোটাই ডিপেন্ড করছে এক্সপার্টাইজ অফ দ্য রিসার্চার। অর্থাৎ রিসার্চারের যে নলেজ রয়েছে, যাতে প্রফেশনাল যেটা তার জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের উপর বেস করে সে স্যাম্পলকে কালেক্ট করে থাকে। আর একটা বিষয় কি বলা হচ্ছে, এই স্যাম্পলিংটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, কোয়ালিটেটিভ রিসার্চে ইউজ করা হয়ে থাকে। আরেকটি ক্ষেত্রে এটি ইউজ করা হয়ে থাকে, এটি কখন করা হয়, এটা পাইলট সার্ভে হিসাবে। হোয়াট ইজ পাইলট? পাইলট হচ্ছে একটা প্রিভিয়াস নলেজ দেয়। যখন কোনো একটা তুমি স্টাডি করে কোনো টপিক নিয়ে, কোনো একটা তুমি রিসার্চ কোনো একটা টপিক নিয়ে করছো, তো ফিল্ডে যাবে মেইন সার্ভে করতে, তার পূর্বে একটা প্রিভিয়াস নেওয়ার জন্য হচ্ছে প্রিভিউ, অর্থাৎ একটা পূর্বের আইডিয়া নেওয়ার জন্য ছোট্ট একটা যে সার্ভে করা হয়, সে সার্ভের ক্ষেত্রে এই ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করা হয়ে থাকে। কনভেনিয়েন্ট স্যাম্পলিং প্রসঙ্গে বলতে গেলে দুটি বিষয় তোমরা মাথায় রাখবে। নাম্বার এক, ইজি টু কন্ট্যাক্ট অর টু রিচ, অর্থাৎ ইজিলি কন্ট্যাক্ট করা যাবে এরকম পাবলিক। নাম্বার টু, বেসড অন উইলিংনেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি। যখন তোমরা স্যাম্পল কালেক্ট করবে এন্টায়ার পপুলেশন থেকে, তখন তোমাদের এই দুটো বিষয়কে মাথায় রাখতে হবে, যে ইজিলি যেন কন্ট্যাক্ট করতে পারি, নাম্বার এক। নাম্বার দুই, যেন তাদের অ্যাভেলেবিলিটি এবং উইলিংনেস থাকে এই স্যাম্পলে পার্টিসিপেন্ট হওয়ার জন্য। এই স্যাম্পলিংটি আরো অন্য নামে পরিচিত, সেটা হচ্ছে গ্র্যাব স্যাম্পলিং বা অ্যাভেলেবিলিটি স্যাম্পলিং। এই স্যাম্পলিং এর ক্ষেত্রে মাঝে মাঝে বায়াস দেখতে পাই। কেন? আমি যাদেরকে নিলাম, অর্থাৎ যে উইলিংলি পার্টিসিপেট করলো আমার এখানে রিপ্রেজেন্ট হিসাবে, দেখা গেল আমার যে রিসার্চ অবজেক্টিভ রয়েছে সেই অবজেক্টিভ ফুলফিল করলো না, বা অনেক সময় হয় না, কারণ সে স্বেচ্ছায় করছে, আমি তো জাজমেন্ট করে নিচ্ছি না, এই জন্য এর একটা প্রবলেম রয়েছে। এবার আমরা জেনে নেব টার্মস অ্যান্ড কন্ডিশন টু অ্যাপ্লাই। কখন কখন অ্যাপ্লাই করব। নাম্বার এক, ইন মোস্ট কেসেস টেস্টিং দ্য এন্টায়ার কমিউনিটি ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যখন প্র্যাকটিক্যালি আমি পুরো কমিউনিটিকে কি করতে পারছি না, রিচ করতে পারছি না, তখন আমি এই ধরনের স্যাম্পলিং ইউজ করতে পারি। ইনিশিয়াল ফেজে ইওর রিসার্চ, এটা করতে পারি। তোমার ডেটা খুব ফাস্ট দরকার, তখন আমি এটা ইউজ করতে পারি। আরেকটা বলছে যে হোয়েন কি জানো, টাইম ইজ লিমিটেড, তোমার হাতে খুবই সময় কম, নাই সময়,
তারপরে তোমার অ্যাডিশনাল ইনপুটও দরকার নেই, যে তোমার প্রাইমারি যে প্রিন্সিপাল রয়েছে খুব বেশি তথ্য দরকার নেই, তখন তোমরা এই স্যাম্পলিংটি কাজে লাগাতে পারো। এবার আমি একটু প্র্যাকটিক্যালের উদাহরণ দেখে নিই কিভাবে হতে পারে, কখন কখন হতে পারে। ধরে নাও এইখানে দেখো প্রথম ব্যক্তি যে গাড়িতে রয়েছে, সে হয়তো গাড়িতে কারে যাচ্ছিল, সে একজন সার্ভে করছে, যে রিসার্চার, সে তাদেরকে বললো পার্টিসিপেট করার জন্য, তাদের বললো, সে হলো ইয়েস, তারপর পার্টিসিপেট করলো এবং তাদের কাছে কোশ্চেন নিয়ে এলো। সেকেন্ডে দেখো যে ফিল্ডে জিজ্ঞেস করলো, ইয়েস এগ্রি, নিয়ে এলো। এই যে ধরনের ক্ষেত্রে এই এক্সাম্পলগুলো বেশি সুইটেবল। এবার আমি দেখে নিই জাজমেন্ট স্যাম্পলিং। এই জাজমেন্ট স্যাম্পলিং প্রসঙ্গে বলতে গেলেই আমরা এই কথাটি অবশ্যই মাথায় রাখবো যে এখানে রিসার্চাররা বা কোনো একটা এক্সপার্ট যখন স্যাম্পল কালেক্ট করতে যাবে, তখন সে তার প্রফেশনাল নলেজ বা তার এক্সিস্টিং যে নলেজ রয়েছে, সেই নলেজের মাধ্যমে কোনো একটা পার্সনকে পিক করে নিচ্ছে বা চুজ করে নিচ্ছে খুব কেয়ারফুললি। অর্থাৎ কেয়ারফুললি ভাবে কোনো একটা ইন্ডিভিজুয়ালকে স্যাম্পল হিসেবে সিলেকশন করছে, তার যে নলেজ বা তার যে জ্ঞান, সেই প্রসেসকে বলা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। যদি কথাটাকে আমি একটু অন্য প্রসঙ্গে বলি, স্টেশনে আমরা দেখতে পাই টিটি রয়েছে এবং হাজার হাজার পাবলিক রয়েছে। হাজার হাজার যে পাবলিক রয়েছে প্রত্যেককে কিন্তু তারা চুজ করে না, যে কোনো একজন দুইজনকে তারা ডেকে নেয়, তারপর বলে টিকিট দেখাও। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গেছে যে যে কয়েকজনকে তারা ধরে, ম্যাক্সিমাম জনেরই টিকিট থাকে না। তাহলে তাদের যে একটা প্রফেশনাল নলেজ বা তাদের একটা এক্সপার্টাইজ হয়ে গেছে, তারা দেখলেই বুঝতে পারে যে এই ব্যক্তির কাছে টিকিট নেই। সিমিলার ওয়েতে এখানে জাজমেন্ট স্যাম্পলিং এ একজন রিসার্চার তার নলেজ থেকে কোনো একটা ব্যক্তিকে সিলেক্ট করে, কোনো একটা ব্যক্তিকে তারা চুজ করে নেয় যে এই হচ্ছে আমার অবজেক্টিভ পূরণের জন্য পারফেক্ট। এবার আমি চলে আসি টার্মস অ্যান্ড কন্ডিশন। কখন এটাকে আমি অ্যাপ্লাই করব? যখন কি বলছে যে টার্গেট যে পপুলেশনটা অনেক বেশি কি ইন্টেলেকচুয়াল, খুব চালাক চতুর, তখন আমরা এই স্যাম্পলিংটা ইউজ করব। অন্য কোনো প্রবাবিলিটি বা নন প্রবাবিলিটি ইউজ করা যাচ্ছে না, তখন এক্সপার্টাইজ ওয়েতে বা একটা কি প্রফেশনাল নলেজের মাধ্যমে আমি এই স্যাম্পলগুলোকে কালেক্ট করে থাকবো। দ্বিতীয়টা বলা হচ্ছে যে জাজমেন্ট স্যাম্পলিং ইজ মোস্ট ইফেক্টিভ হোয়েন ওনলি লিমিটেড নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পসেস দ্য ট্রেট। দ্যাট মিনস সীমিত সংখ্যক ব্যক্তির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, খোঁজা খুব মুশকিল, তখন কি একটা নলেজেবল পার্সন দরকার, যে অল্প পার্সনের মধ্যে কোন কোন ব্যক্তিগুলো হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার রিসার্চ অবজেক্টিভের জন্য, সেই সমস্ত স্যাম্পলকে আমি কালেক্ট করছি। এই ধরনের স্যাম্পলকে বলা হচ্ছে প্রসেস, এই প্রসেসটা বলা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। এবার যদি আমি একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখে নিই, গ্রাফিক্যালি দেখে নিয়ে বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। ধরে নাও এখানে যে পার্সন রয়েছে টোটাল কতজন রয়েছে, 7 পার্সন। তার মধ্যে থেকে আমি একজনকে আমি পিক করে নিলাম, কেয়ারফুলি আমি যে তুলে নিলাম, এই যে প্রসেসটা, একে বলা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং কথাটি একটা ইনার মিনিং রয়েছে। অ্যাক্সিডেন্টাল দ্যাট মিনস বাই চান্স, হঠাৎ। তো স্যাম্পলিংটি কি বলছে, যে স্যাম্পল আর কালেক্টেড হুইচ আর ক্লোজ টু হ্যান্ড, অর্থাৎ আমার হাতের কাছে যাকে পেলাম তাকে আমি নিয়ে নিলাম, রাদার দ্যান কেয়ারফুলি ডিটারমাইন্ড। যেমনটা আমি বলেছিলাম যে জাজমেন্ট স্যাম্পলিং এ কেয়ারফুলি ডিটারমাইন করা হয় স্যাম্পল কালেক্টের সময়, বাট এখানে কেয়ারফুলি ডিটারমাইন করা হয় না। এবার চলে আসি টার্মস অ্যান্ড কন্ডিশন। বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি কি করা হয়, মার্কেট রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়, নিউজ পেপার রিপোর্টার যারা আছে তারা ইউজ করে থাকে, এবং ভোটিং যে পোল হয়, যে পোলিং, যে সে পোলিং আগে একটা ওপিনিয়ন নেওয়া হয় যে দাদা কে জিতবে এখানে বা ওখানে কে, এই যে হঠাৎ করে কোন একজন ব্যক্তির কাছে এসে কিছু ওপিনিয়নের চেষ্টা করা হয়, এই ধরনের স্যাম্পলিংকে বলা হয় কি, যে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখি কি হচ্ছে। ধরুন একটা ব্যক্তি মুভি দেখছে, সে মুভি দেখে বেরিয়েছে, বেরোনো মাত্র সবে বেরিয়ে বাইরে এসে দেখে যে একজন সাংবাদিক হাজির, তাকে বলছে দাদা মুভিটি কেমন হলো, হিট করবে তো, খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে ইতিবৃত্তি তথ্য নেওয়ার চেষ্টা করে, এই যে বাই চান্স, হঠাৎ, উইদাউট এনি প্রিপারেশন, এই ধরনের ক্ষেত্রেই অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বলা হয়ে থাকে। এবার জেনে নিই স্নোবল স্যাম্পলিং। সমস্ত স্যাম্পলিং এর মধ্যে স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে একটা ইন্টারেস্টিং স্যাম্পলিং। কেন ইন্টারেস্টিং? কারণ এখানে যখন কোনো একটি স্নোকে ছেড়ে দেওয়া হয়, তখন রোলিং করা হয়, ধীরে ধীরে এর আকারটা
লার্জ থেকে লার্জার, অর্থাৎ ছোট থেকে বড় হতে থাকে। ঠিক এই প্রসেসে এই স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রথম যে ব্যক্তিকে কালেক্ট করা হয়, তারপরে ধীরে ধীরে সে আকারটি বড় হতে থাকে। যেমনটি আমি এখানে তোমাদের দেখিয়েছি যে একটা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা কি বরফখণ্ড রয়েছে, ধীরে ধীরে আকারটা স্মল থেকে সে বড় হয়েছে। এই যে স্মল টু বড় অর্থাৎ যে স্নোবল, এই যে প্রক্রিয়াটা, এই জন্য একে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এই স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে যদিও প্রথম যে ব্যক্তিটি অর্থাৎ যে পটেনশিয়াল যে ফার্স্ট যে ফ্রড পার্সেন্ট আছে, প্রথম যে স্যাম্পলটা সেটা পাওয়াটা খুবই হার্ড, খুবই কঠিন, খুবই রেয়ার পাওয়া যায়। তবে প্রথম জনের রেফারেন্সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম জনকে যখন আমরা খুঁজে পাই তখন আকারটা বড় হতে থাকে। এই যে প্রক্রিয়াটা আমরা যেটা বললাম সেটাই হচ্ছে স্নোবল স্যাম্পলিং। কখন কখন ব্যবহার করা যেতে পারে, উদাহরণস্বরূপ বলতে পারি শপলিফটার্স, চিটার্স, প্রস্টিটিউট, রাবারি, রেজিং মানি ইন দ্য নেম অফ জব, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। এর টার্মস অ্যান্ড কন্ডিশন কি রয়েছে? এক্সক্লুসিভলি ইউজড হোয়ার দ্য পপুলেশন ইজ আননোন অ্যান্ড রেয়ার। তখনই আমরা ইউজ করব যখন সেই এরিয়ার পপুলেশন আমাদের জানা নেই এবং খুবই রেয়ার, যে সম্পর্কে আমরা জানবো। সাপোজ ড্রাগ, কে ড্রাগ করছে বা কে হিরোইন খাচ্ছে আমরা জানি না, তাহলে একজনকে পেলে তার রেফারেন্স অনেকজনকে পেতে পারি। বা যে ব্যাংক রাবারি করছে কোন একজন ব্যক্তিকে প্রথম খুঁজে পেলে তার সোর্সে আমরা তাকে আইডেন্টিফাই করতে গিয়ে তার যে আইডেন্টিফাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরো 5 সেকেন্ড থার্ড করে বেশি জন পেতে পারি। এই হচ্ছে ব্যাপার। It is tough to subject to assemble them as a sample for research. This method is commonly used in social science when investigating hard to reach the group. ঠিক আছে, এরপর আমি একটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে স্যাম্পলিংটা হয়ে থাকে। তোমাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখিয়েছি, কিছু স্ক্রিনশট নিয়েছি যেটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে না। প্রথম ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মাধ্যমে কি করে স্যাম্পলিং সাইজ বাড়ানো যায়। প্রথম একজন মার্ডার হলো, সিআইডি সেটা ইনভেস্টিগেশন দায়িত্ব পেলো, শুরু করলো, তারপরে তারা ইনভেস্টিগেশন প্রক্রিয়া চালু করেছে। মোবাইল ট্রেসিং এর মাধ্যমে ফার্স্ট পার্সনকে তারা আইডেন্টিফাই করলো, ফার্স্ট পার্সন আইডেন্টিফাই করার পর দ্বিতীয় পার্সনকে তারা রেফার করলো, সে দ্বিতীয় পার্সনের পরে থার্ড এবং থার্ডের পরে ফোর্থ। এইভাবে এন্টায়ার প্রসেসে আমি প্রথম থেকে নিয়ে আমি প্রথমে কি একটা দেখলাম, প্রথমে একজন ব্যক্তিকে দেখলাম সে মার্ডার আছে, সে মার্ডার ব্যক্তিটার পর থেকে আমি কি পেলাম, দ্বিতীয় সিআইডি আসলো, সিআইডি আসার পরে কি করলো, সে ইনভেস্টিগেশন শুরু করলো থ্রু দা কি টাওয়ার, মোবাইল টাওয়ার লোকেশন। তারপরে সে খুঁজে পেলো এই ফার্স্ট ব্যক্তিকে, ফার্স্ট ব্যক্তি পরে কি আমরা পেলাম সেকেন্ড ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি কি বলছে যে না আমার সাথে আরো কানেক্টেড ছিল সে মেয়ে, এই মেয়ের পর কি বলছে না আমি শুধু না এও ছিল। তাহলে কি আমরা টোটাল ফার্স্ট থেকে শুরু করে ধীরে ধীরে 1 থেকে 2, 3 অ্যান্ড দেন 4, তাহলে কি ফার্স্টের পর থেকে স্যাম্পল সাইজ বড় হয়েছে। এই যে স্যাম্পল সাইজটা বড় প্রক্রিয়াটা, এই যে ধীরে ধীরে বড় হচ্ছে, এই প্রসেসকে বলা হচ্ছে কি স্নোবল স্যাম্পলিং। এবারে আমি আজকের সর্বশেষ টপিকে চলে এসেছি, কোয়ার্টার স্যাম্পলিং। এই স্যাম্পলিংটি বিশদে তোমরা পড়ে নেবে এখান থেকে, বা আমার গ্রুপে এসে নোটসটা পেয়ে যেতে পারো। আমি জাস্ট উদাহরণ হিসাবে জাস্ট কয়েকটা কথা বলে দিই। ধরে নাও কোন একটা সিগারেট কোম্পানি, সে জানতে চাইলো যে তার সিগারেটটা কোন এজ এর মানুষ বেশি ব্যবহার করছে, অর্থাৎ কোন বয়সের লোক বেশি ইউজ করছে। সে কি করলো, টোটাল 400 জনের উপর একটা স্যাম্পল কালেক্ট করবে। সে কিভাবে করলো, একটা কোটা করে দিল। সে জেন্ডারকে দুটো ভাগ করলো পার্ট, মেল অ্যান্ড ফিমেল। মেলকে কয়েকটা এজ গ্রুপে ভাগ করে নিল, লেস দ্যান 20, 20 থেকে 40, 40 থেকে 60 অ্যান্ড ওভার 60। চারটা পার্ট থেকে 50-50 করে 200 জন নিল। সিমিলারলি ফিমেল থেকেও নিল। এই যে প্রত্যেকটা পার্টে স্টার্টার করে একটা কোটা করে নিল, এই যে পার্টটাকে বলা হচ্ছে এটা কোটা স্যাম্পলিং। আরো একটি সহজ উদাহরণ দিচ্ছি যেটা তোমাদের বোঝার জন্য খুবই সহজ হবে। প্রত্যেকে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশনের সময় তোমরা দেখেছো কলেজে যখন ভর্তি হয় প্রত্যেকটা সাবজেক্টে একটা রুলস থাকে অ্যাডমিশনের, যে আনরিজার্ভ, ওবিসি, এসটি, এসসি, জেনারেল। কত থাকে, এসটি এসসি কত তোমরা সবাই জানো, ওবিসি এতে 10, বিতে 7, তারপরে কত 22 এসসি, 22 এসসি হলো 6% এসটি, এবং জেনারেলে যে বাকি রেস্ট অফ দ্য পার্সন থাকছে 55। তাহলে এই যে প্রত্যেকটা কোটা একটা পার্সেন্টেজ বেছে দেওয়া হয়েছে, অর্থাৎ 100 জন যদি ক্যান্ডিডেট না হয় তার উপর বেস করে এই পার্সেন্টেজের উপর বেস করে ক্যান্ডিডেটকে নিতে পারবে। এটা হচ্ছে একটা কোটা স্যাম্পলিং আরেকটি উদাহরণ। আমি সর্বশেষে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে
অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং। অ্যাডভান্টেজগুলো কি? প্রথমত হচ্ছে ইকোনমিক্যাল অর এক্সপেন্সিভ। কেন বলা হয়েছে? যে এখানে যখন রিসার্চাররা স্যাম্পল কালেক্ট করছে এন্টায়ার পপুলেশন থেকে আমি কিছু পার্সনকে তুলে নিচ্ছি, তাহলে এন্টায়ার যে পপুলেশন বড় একটা লার্জ পপুলেশন থেকে ছোট্ট একটা পার্ট নিচ্ছি, ছোট পার্ট যখনই আমি নেব তাহলে সেই পার্টটি আমি স্যাম্পলকে সার্ভে করব, যেমন আমার সময় কম লাগবে তেমন আমার আর্থিক দিক থেকে অর্থাৎ ইকোনমি দিক থেকে বেনিফিট পাবো। এই হচ্ছে দুটো মেন অ্যাডভান্টেজ। এর ডিসঅ্যাডভান্টেজগুলো কি রয়েছে? স্যাম্পলিং এরর, এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, এনটিএনএটে অনেক সময় এসেছে এবং এটা কনসেপচুয়াল একটা ম্যাটার। স্যাম্পল সাইজ যদি বাড়ানো হয় অর্থাৎ নাম্বার অফ পার্সন যদি তুমি বাড়াও, যেখান থেকে তুমি কালেকশন করছো স্যাম্পল, ধরে নাও তোমার 100%-এর মধ্যে তুমি মাত্র স্যাম্পল কালেক্ট করছো 2% বা 3%, তাহলে তার রিলায়েবিলিটি অনেক কম হবে। সেখানে তুমি যদি 10 to 20%-এর মতো বা তারও বেশি যদি তুমি স্যাম্পল কালেক্ট করো তাহলে তোমার আনসারটা অনেক রিলায়েবল হবে। আরও বেশি অনেক ফ্যাক্টর ডিপেন্ড করছে, তবে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে নাম্বার অফ সাইজ, স্যাম্পলের সাইজটা অবশ্যই বাড়াতে হবে, তাহলে রেজাল্টটা অনেক বেশি পারফেক্ট পাবে। দ্বিতীয় বলা হয়েছে রং কনক্লুশন। কি বলছে? ইফ দ্য সিলেকশন স্যাম্পল ইজ ইমপ্রপারলি রিপ্রেজেন্টেড, অর্থাৎ যখন তুমি স্যাম্পলকে যখন তুমি কি করছো অ্যাপ্লাই করছো কোনো একটা এরিয়াতে, কোনো একটা অবজেক্টিভ বেস করে, তোমার অবজেক্টিভকে যদি ঠিকঠাককে না ভেবে তুমি স্যাম্পলকে চয়েস করে নাও তাহলে তোমার ভুল একটা কনক্লুশন চলে আসতে পারে। তাই স্যাম্পলিংটা যখন অ্যাপ্লাই করবে অনেক বেশি সতর্কভাবে করতে হবে। এ হচ্ছে গেল ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, কিছু কোশ্চিন আমি অ্যাড করেছি, যে কোশ্চিনগুলো দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারের 2012 থেকে 2020 পর্যন্ত ইউজিসি সিবিসিএস এর আন্ডারে এবং এনটিএ নেটের আন্ডারে যতগুলো কোশ্চিন এসেছে আমি সমস্ত কোশ্চিনকে কম্পাইল করেছি এবং তার খুঁটিয়ে দেখেছি যে সমস্ত কোশ্চিনগুলো মোস্ট এক্সপেক্টেড এবং যেটি খুবই তাৎপর্যপূর্ণ তোমাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে অ্যাড করেছি। প্রথম কোশ্চিনটা তোমরা যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবে যে হুইচ অফ দ্য ফলোইং স্যাম্পলিং মেথড ইজ বেসড অন প্রবাবিলিটি। কোনটি এখানে প্রবাবিলিটি? তোমাদের এখানে মাথায় রাখতে হবে প্রথম টাইপসটা তোমাদের যদি মাথায় থাকে আনসারটা তোমরা পেরে যাবে, কোনটা প্রবাবিলিটি কোনটা নন প্রবাবিলিটি। এখানে আনসার হবে স্ট্র্যাটিফাইড। সেকেন্ড কোশ্চেন, স্যাম্পলিং এরর ডিক্রিজ উইথ দ্য, দেখো কোশ্চেনটা এখানে চলে এসেছে যে স্যাম্পলিং এরর ডিক্রিজ করছে। স্যাম্পলিং এররটা কখন কমবে? যদি কি হয় ইনক্রিজ দ্য স্যাম্পল সাইজ, যেটা আমি একটু আগেই বললাম। থার্ড কোশ্চেন কি বলা হয়েছে যে ইন স্যাম্পলিং দ্য লটারি মেথড ইজ ইউজড। আমি অলরেডি বলেছি লটারি মেথড নিয়ে আমি আলোচনা করেছি। লটারি মেথড কখন করা হয়? র্যান্ডমাইজেশন, অর্থাৎ র্যান্ডম যখন সিলেক্ট করে তখন র্যান্ডমাইজেশনের ক্ষেত্রে এই লটারি মেথডটা ইউজ করা হয়। এবার আমি দেখে নেব এনটিএ নেটের কিছু কোশ্চেন। প্রথমটা কি বলা হয়েছে? গিভিং কিছু কি দেওয়া হয়েছে, চুজ করতে বলা হয়েছে ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স। এখানে ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট চান্স করতে হয়, তোমাদের মাথায় রাখতে হবে যে ইকুয়াল চান্স কার কার রয়েছে, ইকুয়াল কার নেই, প্রবাবিলিটি কোনটা, নন প্রবাবিলিটি কোনটা। এই প্রবাবিলিটি স্যাম্পলিং যে পার্টগুলো সেটাই হবে আনসার। কি কি রয়েছে এখানে? স্ট্র্যাটিফাইড, র্যান্ডম, সিস্টেমেটিক, তাহলে বিডিই। তারপরে কোশ্চেন কি বলা হয়েছে এখানে? সিমিলার কোশ্চেন এসেছিল, টেকনিক ইন রিসার্চ ইমপ্লাই র্যান্ডমাইজেশন অ্যান্ড ইকুয়াল। সেম ভাবেই তাহলে কোনটা র্যান্ডম ইকুয়াল হচ্ছে এখানে স্ট্র্যাটিফাইড, আর হচ্ছে তোমার কোনটা যাবে এখানে স্ট্র্যাটিফাইড, আর হচ্ছে তোমার ক্লাস্টার স্যাম্পলিং। এই দুটো হচ্ছে আনসার। তো এইভাবে তোমরা যদি আমার এই প্রত্যেকটা পার্টকে তোমরা ভালো করে জেনে নাও, প্রত্যেকটা কনসেপ্ট যদি বুঝে নাও, আমি শিওর বলছি এনটিএ কোনো কোশ্চেন তোমাদের আর বাদ থাকবে না। শেষ আমি দেখে নিই মিক্সড স্যাম্পলিং। যখন দুটো স্যাম্পলিং এর মিশ্রণ যখন কোনো স্যাম্পল কালেক্ট করা হয় তখন তাকে মিক্সড স্যাম্পলিং বলা হয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লেকচার শেষ করছি। আমি আশা করব প্রত্যেকে খুব এনজয় করেছো। যদি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হয় আমার তথ্যগুলো তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করবে। যদি এই ভিডিওটা তোমরা শেয়ার না করো বেশি করে, নিশ্চয় আমি সেখান থেকে আর মোটিভেট পাবো না। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে এই তথ্যটি পৌঁছে দাও, শেয়ার করে দাও, কারণ এটা ইনিশিয়াল পেজে আমি চ্যানেল খুলেছি। আমার ইনফরমেশনগুলো বেশি জনকে যত পৌঁছাবে আমি তত বেশি মোটিভেটেড হব, তত বেশি ভালো ভালো ভিডিও এই ধরনের তৈরি করব। ধন্যবাদ সকলকে।